করে বললো তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞেস করলো না। উত্তরের বিস্তীর্ণ প্রান্তর আজ খাঁ খাঁ করছে, বুক ফাটা তৃষ্ণায় ধুঁকছে দেশের এক সময়ের প্রমত্তা এক নদী, আর তার সাথে ধুঁকছে রংপুর, লালমনিরহাট, নীলফামারীর লাখো কৃষকের বেঁচে থাকার স্বপ্ন। যে নদীর জলে একসময় বাংলাদেশের উত্তরের বুক চিরে সবুজের বিপ্লব ঘটত, আজ সেখানে উঠছে কেবলই ধুলো। নদীর বুকে এখন শুধুই ফেটে চৌচির হওয়া বালুচর। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগের গল্প নয়, এটি একটি পরিকল্পিত জল রাজনীতির গল্প, একটি অসম চুক্তির অপেক্ষার গল্প এবং একটি দেশের জীবন রেখা ধীরে ধীরে গলা টিপে হত্যার গল্প। আমরা কথা বলছি তিস্তা নিয়ে, যে নদীটি আজ ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে বড় এক অমীমাংসিত অধ্যায়, সবচেয়ে বড় এক ক্ষতের নাম। তিস্তার এই করুণ পরিণতির দিকে তাকালে শুরুতেই যে নামটি খড়গের মতো সামনে আসে তা হলো গজলডোবা। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তৈরি হওয়া এই ব্যারাজটি মূলত বাংলাদেশের গলার ফাঁস। এই ব্যারাজের মাধ্যমে তিস্তা সুকৌশলে নদীর স্বাভাবিক প্রবাহকে আটকে দিয়েছে। যখন তাদের সেচের পানির প্রয়োজন হয় তখন তারা পানি ডাইভার্ট করে নিয়ে যায় নিজেদের ক্যানেলে, আর এর সরাসরি প্রভাব পড়ে ভাটির দেশ বাংলাদেশে। একসময় শুষ্ক মৌসুমেও যে তিস্তায় 8,000 কিউসেক পানি প্রবাহমান থাকত, আজ তা নেমে এসেছে মাত্র 500 কিউসেকেরও নিচে। এটি কোনোভাবেই জলবায়ু পরিবর্তনের স্বাভাবিক পরিণতি নয়, বরং এটি উজান থেকে চাপিয়ে দেয়া এক কৃত্রিম খরা। যেন এটুকুই যথেষ্ট ছিল না, বাংলাদেশের এই মরণ ফাঁদকে আরও পাকাপোক্ত করতে ভারত হাতে নিয়েছে দীর্ঘমেয়াদী ন্যাশনাল রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় উদ্বৃত পানি ঘাটতি অঞ্চলে নেয়ার কথা বলা হলেও বাস্তবতা হলো এর মাধ্যমে তিস্তার পানি আরও বেশি করে সরিয়ে নেওয়া হবে। সম্প্রতি তিস্তা ব্যারাজ প্রকল্পের অধীনে আরও দুটি নতুন খাল খননের উদ্যোগ সেই বিপদেরই অশনি সংকেত। উজানে যদি আরও পানি সরিয়ে নেওয়া হয় তবে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের প্রাপ্তি শূন্যের কোঠায় নেমে আসবে। আমরা যখন ন্যায্য হিস্যার আশায় প্রহর গুনছি তখন উজান থেকে আমাদের জন্য যেন এক নীরব মৃত্যু পরোয়ানা লেখা হচ্ছে। এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের ইতিহাস কিন্তু আজকের নয়। সেই 1972 সালে যখন যৌথ নদী কমিশন গঠিত হয়েছিল, তখন লক্ষ্য ছিল অভিন্ন নদীগুলোর পানির সুষম বন্টন। এরপর 1983 সালের খসড়া চুক্তি, 1996 সালের গঙ্গা চুক্তির সফলতা সবকিছুই প্রমাণ করে যে চাইলে অনেক কিছুই সম্ভব। কিন্তু তিস্তার ক্ষেত্রে বারবার আলোচনা কেবল টেবিলের ফাইলেই বন্দী থেকেছে। সবচেয়ে বড় সুযোগটি এসেছিল 2011 সালে। সবকিছু চূড়ান্ত, ভারত পাবে 42.5% আর বাংলাদেশ পাবে 37.5% পানি। কিন্তু শেষ মুহূর্তে একটি মাত্র মানুষের আপত্তিতে ভেস্তে গেল পুরো আয়োজন। তিনি তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতাই হয়ে উঠলেন তিস্তা চুক্তির সবচেয়ে বড় প্রাচীর? এর পেছনে রয়েছে গভীর এক আঞ্চলিক রাজনীতি। মমতা খুব ভালো করে জানেন, উত্তরবঙ্গের ভোট ব্যাংক ধরে রাখতে হলে সেখানকার কৃষকদের সন্তুষ্ট রাখতে হবে, আর তার জন্য তিস্তার পানির উপর একচ্ছত্র আধিপত্য প্রয়োজন। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় রাজনীতির সমীকরণও এখানে একটি বড় নিয়ামক। দিল্লির সাথে মমতার রাজনৈতিক বৈরিতা তিস্তা ইস্যুকে কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের এক মোক্ষম হাতিয়ারে পরিণত করেছে। দিল্লি চাইলেও মমতার সম্মতি ছাড়া এই চুক্তি করতে পারেনি, আর মমতাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে তিনি কোনো চুক্তিতে যাবেন না। কিন্তু রাজনীতির এই দাবা খেলায় এখন নতুন মোড় এসেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিপত্যে ভাগ বসিয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। অনেকেই হয়তো ভাবতে পারেন কেন্দ্রে বা রাজ্যে যদি একই দলের শাসক থাকে তবে হয়তো তিস্তা জট খুলবে, কিন্তু বাস্তবতা এতটাও সহজ নয়। কারণ যখন একটি দলের হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকে তখন তারা চাইলেই নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষার্থে এককভাবে নীতি চাপিয়ে দিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার পথ সুগম হওয়ার বদলে আরও বেশি কণ্টকাকীর্ণ হয়ে ওঠার ঝুঁকি থেকেই যায়। রাজনীতির এই দড়ি টানাটানিতে আমরা ভুলে যাচ্ছি সবচেয়ে ভয়াবহ দিকটি। একটি নদীর নিজস্ব একটি প্রাণ থাকে তার ইকোলজিক্যাল ফ্লো বা পরিবেশগত ন্যূনতম প্রবাহ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম হলো একটি নদীকে বাঁচিয়ে রাখতে হলে তার একটি নির্দিষ্ট প্রবাহ সবসময় মূল চ্যানেলে থাকতে হবে। কিন্তু গজলডোবায় পানি আটকে রাখার ফলে তিস্তার সেই ন্যূনতম প্রবাহটুকুও আজ আর নেই। এর পরিণতি হচ্ছে ভয়াবহ। শুধু কৃষিকাজই ধ্বংস হচ্ছে না, নদীর জীববৈচিত্র্য আজ বিলুপ্তির পথে। মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, নদীর তলদেশে পলি জমে নাব্যতা হারিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদে একটি নদী যখন তার স্বাভাবিক প্রবাহ হারায় তখন সেটি ধীরে ধীরে মৃত্যুর দিকেই এগিয়ে যায়। এক্ষেত্রে আন্তর্জাতিক আইনের দিকে যদি আমরা তাকাই, জাতিসংঘের আন্তর্জাতিক জলধারা সম্পর্কিত কনভেনশনে স্পষ্ট বলা আছে, অভিন্ন নদীর পানি ব্যবহারে প্রতিটি দেশকেই ন্যায্য এবং যুক্তিসঙ্গত হতে হবে।
সবচেয়ে বড় কথা, এমন কোনো কাজ করা যাবে না যা অন্য দেশের উল্লেখযোগ্য ক্ষতি বা নো সিগনিফিকেন্ট হার্ম নীতির পরিপন্থী। কিন্তু তিস্তার ক্ষেত্রে ভারত কি এই নীতি মানছে? উজান থেকে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের উত্তরবঙ্গের যে ভয়াবহ অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতি হয় তা কি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন নয়? কিন্তু আন্তর্জাতিক আইন এখানে কেবল কেতাবি বলি, কারণ এই অঞ্চলে ভারতের রাজনৈতিক সদিচ্ছার উপরই সবকিছু নির্ভর করছে। এখানে আরেকটি বড় সংকটের নাম হলো তথ্যের অস্বচ্ছতা। তিস্তায় আসলে কত পানি আছে, শুষ্ক মৌসুমে কতটা প্রবাহ থাকে আর বর্ষায় কতটা, এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো স্বচ্ছ তথ্য আদান প্রদান নেই। একটি যৌথ হাইড্রোলজিক্যাল মনিটরিং সিস্টেম, যেখানে দুই দেশের বিশেষজ্ঞরা সমানভাবে তথ্য সংগ্রহ ও যাচাই করবেন, সেটি আজও গড়ে ওঠেনি। পানি বন্টনের মতো এমন একটি স্পর্শকাতর বিষয়ে তথ্যের এই লুকোচুরি কেবল অবিশ্বাসের জন্ম দেয়। ভারত যে ডেটা দেয় তার উপর পুরোপুরি নির্ভর করে কোনো টেকসই চুক্তিতে পৌঁছানো অসম্ভব। তবে সব দায় কি কেবল উজানের দেশের? আমাদের কি নিজেদের কোনো গাফলতি নেই? বাংলাদেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনাও এই সংকটের জন্য কম দায়ী নয়। তিস্তায় যে সামান্য পানিটুকু আসে, আমরা কি তার সঠিক ব্যবহার করতে পারছি? ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজ প্রকল্পের যে সেচ খালগুলো রয়েছে, সেগুলো কি পুরোপুরি কার্যকর? এর পাশাপাশি নদীর তীর দখল, অপরিকল্পিতভাবে এবং অবৈধভাবে বালু উত্তোলন নদীর নাব্যকে আরও ধ্বংস করে দিচ্ছে। আমরা যদি নিজেদের নদীকে নিজেরাই রক্ষা করতে না পারি, নদীর ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে না আনি, তবে কেবল আন্তর্জাতিক চুক্তির দিকে চেয়ে থেকে এর সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না। আমাদের নিজেদের দুর্বলতাগুলোকে আগে চিহ্নিত করে তা সংস্কার করা সমানভাবে জরুরি। এই পুরো সমীকরণকে এখন আরও অস্থিতিশীল করে তুলেছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। তিস্তার উৎপত্তি হিমালয়ের সিকিম অঞ্চলে, কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমালয়ের হিমবাহগুলো দ্রুত গলছে, বৃষ্টির ধরন বদলে গেছে, দীর্ঘায়িত হচ্ছে খরার সময়কাল। এর মানে হলো তিস্তার ভবিষ্যৎ প্রবাহ এখন আরও বেশি অনিশ্চিত। বর্ষায় হঠাৎ আসা বন্যায় সব ভেসে যাচ্ছে, আর শীতে এক ফোঁটা পানির জন্য হাহাকার উঠছে। জলবায়ু পরিবর্তনের এই নির্মম বাস্তবতায় পুরনো কোনো ডেটার উপর ভিত্তি করে চুক্তি করলেও তা হয়তো আগামী দিনে খুব একটা কাজে আসবে না। তাই নতুন করে পরিবেশের এই পরিবর্তনকে মাথায় রেখেই একটি সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিস্তা আজ বাংলাদেশের কাছে কেবল একটি নদীর নাম নয়, এটি আমাদের কৃষি, অর্থনীতি, পরিবেশ এবং উত্তরের কোটি মানুষের বেঁচে থাকার এক চরম পরীক্ষা। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের অনেক উদাহরণ হয়তো দেয়া যায়, কিন্তু তিস্তা বারবার সেই সম্পর্ককে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এটি কেবল দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতারও একটি লিটমাস টেস্ট। যদি একটি ন্যায্যভিত্তিক ও বিজ্ঞানসম্মত চুক্তি হয়, তবে তা এই অঞ্চলের জন্য একটি রোল মডেল হতে পারে। আর যদি ব্যর্থতা অব্যাহত থাকে, তবে তা কেবল তিস্তাকেই মারবে না, মারবে কোটি মানুষের আস্থাকেও। তিস্তার জল আজ রাজনীতির চোরাবালিতে আটকে আছে। এই চোরাবালি থেকে নদীটিকে উদ্ধার করতে হলে প্রয়োজন অবিচল কূটনৈতিক চাপ, নিজেদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা শক্ত করা এবং ন্যায্য অধিকার আদায়ে এক বিন্দু ছাড় না দেয়া। দর্শক, তিস্তা চুক্তি নিয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।